আপনি শুনছেন বেঙ্গলি অডিও বুক। পাঠ করছি জওহরলাল নেহেরুর লেখা বই কল্যাণী আশু ইন্দু। পাঠ করছি আমি অনিন্দিতা ভট্টাচার্য। আজ শুনবেন এর 12 নম্বর চিঠি, গোষ্ঠীর জন্ম। আগের কয়েকটি চিঠিতে তোমাকে বলেছি, মানুষ যখন পৃথিবীতে প্রথম আসে তার অবস্থা ছিল অন্য প্রাণীদের মতোই। হাজার হাজার বছর ধরে ধীরে ধীরে নিজের বিকাশ ঘটিয়ে সে কিছুটা উন্নত হলো। প্রথম দিকে সে একা একা শিকার করত, এখনকার অনেক বন্য জন্তু যেমন করে থাকে। তারপর সে দেখল অন্যের সঙ্গে দল বেঁধে শিকার করা আরো বুদ্ধিমানের কাজ এবং নিরাপদ। দলবদ্ধ হয়ে থাকলে তাদের শক্তি বাড়বে, তারা বন্য প্রাণী এমনকি অন্য দলের মানুষের আক্রমণ থেকে নিজেদের আরো ভালোভাবে রক্ষা করতে পারবে। পশুরাও তো নিজেদের প্রাণ বাঁচানোর তাগিদে দল বেঁধে ঘুরে বেড়ায়। ভেড়া, ছাগল, হরিণ, এমনকি হাতিও দল বেঁধে ঘুরে বেড়ায়। দলটি যখন ঘুমিয়ে থাকে, দলের কয়েকটি প্রাণী জেগে থেকে পাহারা দেয়। নেকড়ে বাঘের অনেক গল্প তুমি পড়ে থাকবে। রাশিয়ায় শীতকালে নেকড়ে বাঘ দল বেঁধে ঘুরে বেড়ায়। খিদে পেলে, শীতকালে খিদেটা আবার বাড়ে, এরা মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে। একটি নেকড়ে একা কোনো মানুষকে বড় একটা আক্রমণ করে না, কিন্তু দল বেঁধে থাকলে নেকড়েদের শক্তি বাড়ে। এরা মানুষের দলকে অনায়াসে আক্রমণ করে। প্রাণ বাঁচাতে মানুষ ছুটতে থাকে এবং প্রায় বরফের ওপর স্লেজ গাড়িতে বসে থাকা মানুষের সঙ্গে নেকড়ের দৌড় শুরু হয়ে যায়। প্রথম যুগে সভ্যতার পথে মানুষের এগিয়ে চলার প্রথম ধাপ হল দলবদ্ধ হওয়া। এভাবে মানুষের এক একটি দলকে বলা হয় গোষ্ঠী। গোষ্ঠীর লোকেরা সবাই একসঙ্গে মিলে কাজ করতে থাকে। তাদের মধ্যে একটা সহযোগিতার ভাব দেখা দেয়। প্রত্যেক লোক আগে গোষ্ঠীর কথা, তারপর নিজের কথা ভাবত। গোষ্ঠীর কোনো বিপদ দেখা দিলে প্রতিটি লোক লড়াই করে গোষ্ঠীকে বাঁচাতো। কোনো লোক গোষ্ঠীর জন্য কাজ না করলে তাকে দল থেকে তাড়িয়ে দেওয়া হতো। সকলকে একসঙ্গে কাজ করতে হলে মানুষকে একটা নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হয়। প্রত্যেকে যদি যে যার খুশি মতো কাজ করে, তাহলে গোষ্ঠী টিকে থাকতে পারে না। কাজেই একজনকে গোষ্ঠীর নেতা হতে হয়। পশুদেরও একজন দলপতি থাকে। নিজেদের মধ্যে যে সবচেয়ে বলবান, তাকেই গোষ্ঠীর লোকেরা নেতা হিসেবে বেছে নিল। তখন বেঁচে থাকার জন্য মানুষকে প্রায় লড়াই করতে হতো। সেজন্য সবচেয়ে বলবান ব্যক্তিকে বেছে নেওয়া হয়েছিল। গোষ্ঠীর লোকেরা নিজেদের মধ্যে মারামারি করলে গোষ্ঠী ভেঙে যাবে। কাজেই গোষ্ঠী নেতার কাজ হলো দলের মধ্যে যাতে কোনো রকম মারামারি না হয় সেদিকে নজর রাখা। অবশ্য এক গোষ্ঠীর সঙ্গে অন্য গোষ্ঠীর লড়াই হতে পারে এবং তা হয়েও থাকত। নিজের স্বার্থ সিদ্ধি করতে হলে একজনকে অপরের সঙ্গে মারামারি করতে হবে। এরকম পুরনো প্রথা রদ করে মানুষ উন্নতির পথে এগিয়ে চলে। প্রথম দিকে গোষ্ঠীগুলি আসলে বড় বড় পরিবার নিয়ে গড়ে উঠেছিল। গোষ্ঠীর লোকের মধ্যে আত্মীয়তার সম্পর্ক ছিল, কিন্তু পরিবারের লোক সংখ্যা ক্রমেই বাড়তে থাকে এবং গোষ্ঠী আকারে খুব বড় হয়ে দাঁড়ায়। প্রাচীনকালে, বিশেষ করে গোষ্ঠী গড়ে ওঠার আগে, মানুষকে খুব কষ্ট করে বাঁচতে হতো। তার কোনো ঘরবাড়ি ছিল না। কাপড় বলতে ছিল পশুর চামড়া, আর তাকে সব সময় অন্যের সঙ্গে লড়াই করতে হতো।
নিজের রোজকার খাদ্য জোগাড় করতে তাকে পশু শিকার বা বাদাম ও ফল সংগ্রহ করতে হতো। সে নিশ্চয় বুঝতে পেরেছিল যে তার চারদিকেই রয়েছে শত্রু, এমনকি প্রকৃতিও ছিল তার শত্রু। কারণ সে ভাবত শিলাবৃষ্টি, তুষারপাত এবং ভূমিকম্পের জন্য প্রকৃতি দায়ী। বেচারি মানুষ তখন সব কিছুর দাস, একা একা চুপিসারে পৃথিবীতে ঘুরে বেড়ায়। সব কিছুকে সে ভয় পায়, কারণ কোনো কিছুই সে ঠিক মতো বুঝে উঠতে পারে না। শিলাবৃষ্টি হলে ভাবত মেঘের ভেতর থেকে কোনো দেবতা তাকে আঘাত করতে চেষ্টা করছে। ভীষণ ভয় পেয়ে সে মেঘের ভেতর থেকে যে এরকম বৃষ্টি, শিলাবৃষ্টি বা তুষার পাঠাচ্ছে তাকে খুশি করতে চাইল। কিন্তু কিভাবে তাকে খুশি করা যায় এই বিষয়ে তার কোনো স্পষ্ট ধারণা ছিল না। ব্যাপারটি বুঝতে পারার মতো বুদ্ধি তার ছিল না। সে ভাবল আকাশের দেবতা বুঝি তারই মতো এবং তিনি খেতে ভালোবাসেন। সেজন্য সে কিছু মাংস নিয়ে কিংবা কোনো পশু হত্যা করে তা কোনো একটি জায়গায় রেখে আসত, যাতে দেবতা তা গ্রহণ করতে পারেন। এভাবে পশু হত্যাকে বলা হতো বলি দেওয়া। মানুষ ভাবত এভাবে সে বৃষ্টি বা শিলাবৃষ্টি বন্ধ করতে পারবে। এইসব কাজ আমাদের এখন খুব ছেলে মানুষই মনে হতে পারে, কারণ আমরা জানি কেন বৃষ্টি বা শিলাবৃষ্টি হয়, কেন তুষার পড়ে। এর সঙ্গে পশু হত্যার কোনো সম্পর্ক নেই। কিন্তু এরকম বোকামির কাজ এখনো আমাদের মধ্যে অনেকে মূর্খের মতো করে থাকে। ধন্যবাদ। এতক্ষণ শুনছিলেন জওহরলাল নেহরুর লেখা কল্যাণী আশু ইন্দু থেকে 12 নম্বর চিঠি। পাঠ করলাম আমি অনিন্দিতা ভট্টাচার্য। এই বইয়ের অন্যান্য চিঠিগুলি শোনার জন্য শুনতে থাকুন bengali audiobook.com। ধন্যবাদ, নমস্কার।